ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। রূপকথা গল্প ইউটিউব চ্যানেলের নিয়মিত একটি অনুষ্ঠান ভূত স্টোরি। যারা নিয়মিত শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ভিডিওটিতে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন। আজ আমি ব্যতিক্রম একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যদি জীবনকে বা আপনার মনকে ভৌতিক অনুভূতি বা ভৌতিক গল্প এনজয় করতে চান তাহলে অবশ্যই গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কয়েক ঘন্টার জন্য হারিয়ে যান আপনার ভৌতিক জগতে। বিশ্বাস আর অবিশ্বাস একান্তই নিজের ব্যাপার। হার্ট দুর্বল থাকলে ভৌতিক গল্পটি এড়িয়ে যান। আজ আপনি যে গল্পটি শুনতে চাচ্ছেন, হয়তো আপনি কয়েক ঘন্টা পর্যন্ত এই গল্পের ভিতর থেকে বেরোতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভৌতিক এপিসোড ভূত স্টোরি। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। লিখেছেন আবু মুসা। তিনি বলেছেন, অনেক খুশি হব যদি আমার গল্পটি আপনি প্রচার করেন। আপনার এপিসোডগুলো নিয়মিত শুনে থাকি। যদি এই এপিসোডটিতে আমার গল্পটি প্রচার করেন তাহলে আমার জানা আরো কয়েকটি গল্প আপনার সাথে শেয়ার করব। ধন্যবাদ মুসা ভাই আমাদের এত সুন্দর করে গল্পগুলো লেখার জন্য। চেষ্টা করব আপনার গল্পটি এখন উপস্থাপন করার, আর আশা করি আপনি আপনার জানা আরো ভূতের গল্পগুলো আমাদের পাঠাবেন। তো আবু মুসা ভাইয়ের মতন করে শুরু করা যাক আজকের ভূত স্টোরি, ভূতের গল্প। আমি আবু মুসা। হঠাৎ একদিন ঘটে যায় আমার সাথে ভৌতিক একটি ঘটনা। আমি আমাদের গ্রামের বাজারের উদ্দেশ্যে যাই। তখন আমি অনেকটাই ছোট ছিলাম। ছোট বলতে এতটাও ছোট না যে আমি কিছু বুঝি না। আমার বয়স তখন 19। অনেক ভালোই বুঝি। বাজার করার উদ্দেশ্যে আমি হাটে যাই। হাটে গিয়ে মায়ের বলা প্রত্যেকটা বাজারই আমি করি। বাজার করে আমার কাকার সাথে আমার দেখা হয়। দেখা হলে কাকার কাছে আমি বাজারটি দিয়ে আমি হাট দিয়ে ঘুরে বেড়াই এবং সেই দিন সাপুড়েদের অনুষ্ঠান দেখছিলাম এবং আরো তাবিজ বিক্রি করা অনুষ্ঠান দেখছিলাম। এটা দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমার কাছে 20 টাকা থাকে। আমি চিন্তা করি তখনকার সময়ে ভিসিআর দেখার জন্য যাই, অর্থাৎ সিডিতে সিনেমা দেখব। আমার বাড়িতে কারেন্ট বা টিভি কোনোটাই ছিল না, তাই আমি সেখানে 5 টাকা দিয়ে একটি টিকিট কিনে সিনেমা দেখার উদ্দেশ্যে ঢুকে পড়ি। সিনেমাটা শেষ হতে হতে রাত প্রায় 10:30। আমি বুঝতেও পারিনি কখন এত রাত হয়ে গেছে। আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর মনে মনে অনেক ভয় পাই যে আজ হয়তো বাড়িতে গেলে আমাকে আমার বাপ অনেক মারবে। চেষ্টা করি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর। অত রাতে কোনো গাড়ি পাইনি, আর বাড়ির উদ্দেশ্যে তৎক্ষণিক রওনা দেওয়ায় আর কোনো চিন্তাও ছিল না। তো আমি রওনা দেওয়ার অনেকটা দূর এসে
একটা হিজেল গাছ বাদে। হিজেল গাছ পার হতেই একটি বাঁশের ঝাড়। আমি হঠাৎ দেখতে পাই বাঁশের ঝাড়ের কোণে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে আমি অনেক ভয় পাই আর চমকে উঠি। লোকটা ছিল প্রায় 20 ফুট লম্বা। আনুমানিক ধারণা ছিল অনেক লম্বা। মাথা নেই, গলা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আর বুকে দুটো চোখ। আমি প্রচন্ড ভয় পাই, আমার হাত পা কাঁপতে থাকে। আমি কি করব ভেবে উঠতে পারি না। তখন মনে একটাই চিন্তা ছিল, এখান থেকে আমার যেতে হবে। আমি সামনের দিক এগোতে থাকি, কারণ সামনের দিক এগোনো ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। আমি সামনের দিক এগোতেই সেই লোকটি পুরো রাস্তা এসে দাঁড়ায়। রাস্তার দুপাশে দু পা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বলি, এই সরে দাঁড়া, আমি এখান দিয়ে যাব। সেই লোকটি আমাকে হেসে বলে, আমি পাও সরিয়েছি, তুই যা এদিক দিয়ে। মাত্র 1 হাত রাস্তা দিয়েছিল রাস্তার পাশ দিয়ে যাওয়ার জন্য পাটি সরিয়ে। আমি তখন বুঝতে পারি যদি আমি ওই জায়গা দিয়ে যাই হয়তো আমার পা দিয়ে পিষে আমাকে মেরে ফেলবে। আমি তখন ভাবতে থাকি কি করব। ভয়ে আমার পুরো গা ঝিমঝিম করে আর আমার পুরো গাটা অবাস হয়ে যাচ্ছিল। আমি তখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আমি এখন কি করা উচিত। আগে পরে এমন ভয়ের সম্মুখীন না হয় আমি হঠাৎ এরকম একটা ভয় পেয়ে আমি নাস্তানাবুদ হয়ে পড়ি। মাথায় হঠাৎ কি যেন ঘটে, আমি করি রাস্তার সাইড দিয়ে নেমে হাঁটু পর্যন্ত পানি ছিল। আমি সেই পানির ভিতর দিয়ে দৌড় শুরু করি এবং অনেকক্ষণ দৌড়ানোর পর আমাদের বাড়ির দিকে কাছাকাছি চলে আসি। বাড়ির আগেই ছিল আমাদের গোয়ালঘর। গোয়ালঘরের কর্নারে পৌঁছানোর মাত্রই আমি ওইখানে উবুড় হয়ে পড়ে যেয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর আগে আমি একটা কথা শুনতে পারি, আমাকে পিছন থেকে বলছিল, আজ তুই বেঁচে গেলি। হঠাৎ আমার জ্ঞান ফেরে। চারদিকে আমার কাকা কাকি, দাদা দাদি, পাশে অনেক লোক বসা ছিল। আমার জ্ঞান ফিরতেই সবার মুখে একটাই কথা, কি হয়েছে তোর? আমি তখন কাঁপছিলাম। সম্পূর্ণ ঘটনাটি বলায় সবাই চমকে ওঠে, কারণ এরকমের আগেও কয়েকজনের সাথে ঘটেছিল। কথাটি শুনে আমার জন্য সবাই দোয়া করতে থাকে যে আজ সত্যি তুই বেঁচে গিয়েছিস। সকালে কবিরাজের কাছ থেকে আমাকে তাবিজ পানি পড়া এনে দেয়। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি, তবে মনের যে একটা ভয় এটা আর আমার কাটেনি। ভয়টা আমার মনে আজও গেঁথে আছে। সন্ধ্যা লাগলেই মনে যে একটা ভয় এটা জেগে ওঠে, তাই রাতে আর এখন বেরোতে পারি না। বেরোলেই মনে হয় কেউ আমাকে ডাকছে বা কেউ আমার সামনে এসে দাঁড়ালো। এই ভয় ভীতি নিয়ে এখনো বেঁচে আছি। ধন্যবাদ মুসা ভাই আপনাকে আমাদের এত ভয়ঙ্কর একটি গল্প আমাদের পাঠানোর জন্য। তো ভিউয়ার্স, যারা গল্পটি সম্পূর্ণ শুনেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে শুনছেন সাথে আমাদের তাও জানান। আমরা চলে যাব আরেকটি ভৌতিক গল্পে। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। রাফি ভাই আমাদের একটি গল্প পাঠিয়েছেন। গল্পটি আমি আগেই একবার পড়ে দেখেছি। গল্পটি অনেক ইউনিক এবং এখনো যে এরকমের কিছু ঘটনা বা এরকমের লোক এখনো বেঁচে আছে ভাবতেও অবাক লাগে। তিনি যে ঘটনাটি লিখেছেন আমরা রাফি ভাইয়ের মতন পড়ার চেষ্টা করি। তিনি লিখেছেন, আমার পরিচিত এমন একটি লোক আছে যে কালা জাদুর সাথে সরাসরি যুক্ত।
সে অনেকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে টাকা নিয়ে তাদের অনেক বিষয়ে তাবিজ দিয়ে থাকে, যেমন বশীভূতকরণ, তারপরে সংসারে অশান্তি সহ অনেক রোগেরই সে চিকিৎসা করে থাকে। তো আমার দেখা এমন একটি ঘটনা আমি আজ শেয়ার করতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবেন না। তার সাথে আমার এলাকা ভিত্তিক সম্পর্ক থাকায় মাঝে মধ্যেই তার সাথে কথা হয়। কথায় কথায় সে একদিন আমাকে এমন একটি ঘটনা বলে যা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে যাই, চমকে উঠি। তিনি কথায় কথায় আমার সাথে যে গল্পটি শেয়ার করেছিলেন, সেই গল্পটি হলো, হঠাৎ আমাদের পাশের গ্রামে একটি হিন্দু পরিবারের একটা 16 বয়সের মেয়ে গলায় দড়িতে মারা যায়। এই খবরটি তার কাছে পৌঁছে যায় সাথে সাথে। সে অপেক্ষা করে কখন এই দেহটি পোড়ানো হবে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তারা লাশ পুড়িয়ে ফেলে, আর এ কারণে সে অপেক্ষা করে কখন এই কাজটি সম্পূর্ণ করা হবে। প্রায় সন্ধ্যার দিকে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করা হয়। সে নাকি জানে যে এই পোড়ানোর পর সেখানে অনেক কিছু রেখে আসে, আর তার ভেতর থেকে একটি সিঁদুরের কৌটা থাকে। আর যদি কোনো অভ্যুত মেয়ে মারা যায় আর সেই চিতার থেকে যদি সেই সিঁদুরের কৌটাটা আনা হয়, তাহলে কালো জাদুতে সরাসরি প্রত্যেকটা কাজ সে করতে পারবে। আর এ কারণেই সে রাত প্রায় 1টার দিকে সেখানে যায়। কিন্তু সেখানে গেলেই হবে না, সেটা নিয়ে আসতে হবে সম্পূর্ণ উলঙ্গ হয়ে, এবং ফিরে আসার সময় পিছনে তাকানো যাবে না। সে রীতিমতো সম্পূর্ণ জামাকাপড় খুলে উলঙ্গ হয়ে সেই চিতার কাছে যায়, এবং সেইখানে অনেক খোঁজাখুঁজি করে সেই কৌটাটা পায় না। সে বলে আগেই কেউ ওই কৌটাটা ওখান থেকে নিয়ে গিয়েছে কালো জাদু করার জন্য। সে কোনো কিছু না পেয়ে একটি লাল কাপড় পায়, আর সেই লাল কাপড়টি নিয়ে সেখান থেকে চলে আসে। পিছনে দিক থেকে সে একটি কথা শুনতে পায় যে আজকে বেঁচে গেলি, আজ তোর কপাল ভালো। সে পিছন দিকে না তাকিয়েই সেখান থেকে হেঁটে চলে আসে, আর এই গল্পটি আমার সাথে শেয়ার করে। আমি তাকে একটাই কথা বলেছিলাম যে আপনি কিভাবে এটা পারলেন, আপনি কিভাবে সেইখানে এত ভয়ের মধ্যে উলঙ্গ হয়ে আপনি পৌঁছালেন। সে আমাকে জানায়, আমার কাছে এই সিঁদুরটার কৌটা যদি আমি পেতাম, আমার কাছে এটার মূল্য ছিল হীরার চেয়েও বেশি। আমি যেটা ইচ্ছা সেটা করতে পারতাম। সে আমাকে এই গল্পটা শোনানোর পর আমি কয়েক মুহূর্ত থেকে বা কয়েক ঘন্টা পর্যন্ত আমি তার এই কথাটার থেকে বের হতে পারছিলাম না। সত্যি অদ্ভুত ছিল এই গল্পটি। কালো জাদুর জন্য যে মানুষ কি না কি করে, আমরা প্রায় এপিসোডে আমরা একটি বা দুইটি এই গল্প আমরা পড়ে থাকি। কালো জাদুর জন্য মানুষ জীবন বাজি রাখতে পারে, এবং কালো জাদুর শেষ পরিণতি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু হয়ে থাকে। ধন্যবাদ রাফি ভাই আমাদের ভয়ঙ্কর একটি গল্প পাঠানোর জন্য। তো যারা শুনছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা পরবর্তী আরেকটি গল্পে চলে যাব, শুনতে থাকুন। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ঢাকা থেকে SMS করেছেন মুরাদ। তিনি লিখেছেন, আমার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে গিয়েছে। অনেক খুশি হব যদি এই ঘটনাটি ভৌতিক স্টোরিতে এটা শেয়ার করেন। তো আমরা তার লেখার মতন করে পড়ার চেষ্টা করব।
অনেক দিন হয় না আমি গ্রামের বাড়িতে যাই, প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পর আমি হঠাৎ ভাবলাম এবার একটু গ্রামে গিয়ে আসার দরকার। অনেক দিন হয়ে গেল কারোর সাথে দেখা হয় না, বন্ধুদের সাথে আর কথা হয় না, আত্মীয় স্বজনও প্রায় ভুলতে বসেছে। মাঝে মধ্যে এরকমের গ্রামে না গেলে কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, আর এই উদ্দেশ্যে গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে আমি গ্রামে পৌঁছাই। গ্রামে পৌঁছাতে প্রায় রাত 10টা বাজে। দেখি আমার বন্ধু শফিক ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। শফিক আমার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। আমি শফিককে বললাম, কিরে বন্ধু কেমন আছিস? বলল, ভালো, তুই কেমন আছিস? আমি বললাম যে ভালো। কিরে, তুই তো আগের মতোই নিয়ে আছিস, এই 2 বছরে শফিকের কোনো পরিবর্তনই দেখা যায়নি। শফিক একসময় আমার খুব ভালো বন্ধু ছিল, একসাথে সব জায়গায় ঘুরতে যেতাম, স্কুলে যেতাম এবং খেলাধুলা করতেও একসাথেই যেতাম। শফিক চুপচাপ স্বভাবের ছিল না, তবে আজ খুব চুপচাপ স্বভাবের। শুধু জিজ্ঞেস করছে কেমন আছিস, হঠাৎ এতদিন পর আসলি, কি দেখি এরকমের। আমিও সবকিছু জিজ্ঞেস করলাম। সে বলল সে আগের মতনই আছে এই এলাকা। শফিকের ভ্যানে চড়ে আমি গ্রামে রওনা দিলাম। গ্রামে যেতে আরো 20 মিনিটের পথ। 20 মিনিট পর আমি বাড়িতে পৌঁছালাম। পৌঁছানোর পর শফিককে বিদায় দিলাম, বললাম যে ভিতরে আয়, একসাথে খাওয়া দাওয়া করি, তারপরে তুই তোর বাসায় যাস। শফিক বলল, আজ না, আরেকদিন আসবো খাওয়া দাওয়া করতে। এটা বলে আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই আমার চাচি এলো। চাচি এসে বলল যে, কিরে, কার সাথে কথা বলিস, কেমন আছিস তুই? আমি বললাম, এই তো ভালো। চাচির সাথে আর কোনো কথা হলো না। চাচি বলল যে, রান্না করেছি তোর জন্য, এই তো, আয় খেতে আয়। আমিও খেতে গেলাম। খেতে বসেই যেটা শুনলাম সেটার জন্য আমার মোটেও প্রস্তুত ছিলাম না। আমি, আমার চাচা, চাচি সবাই একসাথে খেতে বসলাম। চাচা হঠাৎ বলল যে, কিরে, কি ভ্যান পেয়েছিলি নাকি হেঁটেই আসলি? আমি বললাম যে ভ্যান পেয়েছিলাম, বন্ধু শফিক আমার জন্য দাঁড়িয়েছিল, ওর ভ্যানে আমি এসেছি। তাই বলতেই আমার কাকা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে পড়ল। দেখি চাচিও আমার দিক তাকিয়ে আছে। বললাম, হাঁটো কেন, কি হলো? শফিক কি তোমাদের সাথে কিছু করেছে নাকি? বলল, তুই শফিকই কই পেলি? বললাম, কেন, শফিক তো সে আগের মতনই আছে। শফিক দেখে আমার সাথে কথা বলল, আমাকে নিয়ে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়িতে গেল। ওরে আমি খাইতেও বলছিলাম, কিন্তু ও আসলো না, বললো আর একদিন খাবো। বলতেই কাকা বলল, তুই কি শিওর যে শফিক ছিল? আমি বললাম, হ্যাঁ। এবার আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল চাচার কথা শুনে। আমি বললাম যে, কেন, কি হয়েছে বলো তো? আমার চাচি বলল, শফিক তো প্রায় 1.5 বছর আগে মারা গিয়েছে। তুই যাওয়ার 4-5 মাস পর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ডেঙ্গু হয়ে সে মারা যায়। কিন্তু তুই যে বলছিস যে শফিক তোকে আগে এগিয়ে এনেছে, শফিক আসবে কোত্থেকে? আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বললাম যে, না, এটা হতে পারে না। তাহলে আমি শফিককে কিভাবে দেখলাম? তাহলে কি অন্য কেউ ছিল? এটা জানার জন্যই রাত্রে ঘুমানোর পর সকালে উঠে শফিকের উদ্দেশ্যে গেলাম। শফিকের বাসায় গিয়ে বললাম, শফিক কই? চাচার সাথে তাল মিলিয়ে তাদের একই ঘটনা আমাকে শোনালো। এবার আর বিশ্বাস হতে বাকি থাকলো না যে শফিক সত্যি মারা গিয়েছে। তবে আমাকে যে রাতে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, তাহলে এটা কে ছিল? প্রত্যেকটা ভ্যানওয়ালাদের কাছে জিজ্ঞেস করেও আমি সেই ভ্যানের সন্ধান আর পাইনি। তারপর বুঝতে পারলাম যে শফিক আমাকে এতটা ভালোবাসতো বা এতটা নিজের বন্ধু মনে করত যে আজ আমার বিপদে আমি এত রাত্রে গাড়ি পাবো না, এজন্য সে আমাকে পৌঁছে দিয়ে গেল। কয়েকদিন ঘুরে বেড়িয়ে আমি আমার বাসায় চলে আসি। তবে সেই বন্ধুর কথা আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে। হয়তো আমাকে এতটাই ভালোবাসতো যে আজ আমাকে আমার সাথে দেখা করতে এসেছিল শেষবারের মতো। আমার বন্ধু শফিক যেখানেই থাকুক, ভালো থাকুক, আল্লাহ যেন তাকে সকল গুনাহ থেকে মাফ করে দেয়। আর আমার এই গল্পটি যদি শেয়ার করে থাকেন যারা শুনবে, তারা সবাই যেন আমার বন্ধুর জন্য দোয়া করে। ধন্যবাদ আপনাকে আমাদের এরকমের একটি গল্প পাঠানোর জন্য। আমরা এর আগেও আমাদের প্রথম
অনুষ্ঠানের প্রথম দিকে এরকম একটি গল্প পেয়েছিলাম যে তার বন্ধু তাকে রিকশায় করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। গল্পটি যদি শুনে থাকেন তাহলে জানেন, আর যদি আমার আগের কোনো এপিসোড আপনারা না শোনেন তাহলে এখনই আমার চলে যান ইউটিউব চ্যানেলে, দেখবেন সিরিয়াল অনুযায়ী সব এপিসোডগুলো আছে, এক এক করে শুনতে থাকুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভয়ঙ্কর গল্পগুলো এবং উপভোগ করুন ভৌতিক এপিসোডগুলো। তো ভিউয়ার্স, যারা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন, আর আপনি কোন জেলা থেকে শুনছেন তা কমেন্ট করে জানান। যদি আমাদের রূপকথার গল্প ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভৌতিক গল্পগুলো নতুন শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নিয়মিত অনুষ্ঠানগুলো শুনতে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গল্প নিয়ে হাজির হচ্ছি পরের এপিসোডে। বাই, টেক কেয়ার। ভূত এফএম হারিয়ে যা।